প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি। আজ রসায়ন নবম অধ্যায় অর্থাৎ অ্যাসিড ক্ষারক সমতা এর খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার। আজকের লেকচারে আমরা পিএইচ কি, পিএইচ স্কেল এবং পিএইচ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আসলে পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে আসলে একটি পরিমাপক স্কেল। এটাকে স্কেলই বলা যেতে পারে, তবে সংজ্ঞা একটু ভিন্ন। পিএইচ এর সংজ্ঞাটা হচ্ছে এভাবে যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। আবারও বলছি, পিএইচ কে এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়। পি টু দি পাওয়ার এইচ এভাবে লিখতে হয় এটাকে, মাইনাস লগ ব্র্যাকেটের মধ্যে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট সাইনের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হচ্ছে পিএইচ। এখন এর মাধ্যমে করা হয় কি, এর মাধ্যমে কোনো দ্রবণ কতটুকু অম্লীয় অথবা কতটুকু ক্ষারকীয় আমরা এই জিনিসটা পেতে পারি। তো পিএইচ শুধুমাত্র একটা সূত্র এভাবে না, এর মাধ্যমে আসলে একটা স্কেলও ডেভেলপ করা হচ্ছে। এর মাধ্যমে এমন একটা স্কেল দেওয়া হচ্ছে যে স্কেলের মাধ্যমে এর মান পরিমাপ করে আমরা বলতে পারবো যে কোনো দ্রবণ কতটুকু অম্লীয় বা কতটুকু ক্ষারকীয়। তো স্কেলটা তোমাদের প্রথমে দেখাই, একেই দেখাচ্ছি আমি। যে স্কেলের মধ্যে 14টা ঘর আছে। 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে 7, এখানে হচ্ছে 14। আর তোমরা এটা প্র্যাকটিস করবা, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে এখানে 14টা ভাগ দেখা আছে। তবে এখানে পিএইচ এর মানের উপর ডিপেন্ড করবে যে দ্রবণটা অম্লীয় হবে নাকি ক্ষারকীয় হবে। তো শুরু করা যাক 0 থেকে। যদি পিএইচ এর মানটা 0 থেকে 3 এর মধ্যে হয়, 3 বলতে হচ্ছে 2.99 আমি বলতে পারি। 0 থেকে যদি 3 এর মধ্যে হয়, তাহলে আমরা যে দ্রবণটা পাবো সেটা হবে তীব্র অম্লীয়। এটা হচ্ছে তীব্র অম্লীয় দ্রবণ পাবো আমরা। আবারও বলছি, যদি আমরা পিএইচ মানটা 0 থেকে 3 এর মধ্যে পাই, অর্থাৎ 2.99 পর্যন্ত পাচ্ছি, তাহলে আমরা এটাকে বলবো যে তীব্র অম্লীয় একটি দ্রবণ। তারপর 3 থেকে যদি আমরা এটা 7 এর নিচ পর্যন্ত, অর্থাৎ এটা 3 থেকে পাওয়া যাবে 6.99 পর্যন্ত, 7 হওয়া যাবে না। তো 3 থেকে নিয়ে 6.99 অর্থাৎ লেস দেন 7, এটা এই ধরনের যদি দ্রবণ পাই, তাহলে আমরা এটাকে বলবো যে মৃদু অম্লীয় দ্রবণ। মৃদু অম্লীয় দ্রবণ। তাহলে আবার বলি যে এখানে পিএইচ যে স্কেলটা দেখতে পাচ্ছ তোমরা, যে স্কেলের মধ্যে 14টা ঘর আছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 এর যে এর মধ্যে যে পরিসরটা, এই পরিসরটা হচ্ছে অম্লের পরিসর বা অ্যাসিডের পরিসর। এখানে দেখা যাচ্ছে যদি পিএইচ এর মানটা 0 থেকে 3 এর মধ্যে হয়, 3 ক্রস করা যাবে না, 3 এর মধ্যে হয়, তাহলে যে দ্রবণটা পাবো সেটা হচ্ছে তীব্র অম্লীয়। যদি 3 থেকে শুরু করে 7 এর মধ্যে হয়, তাহলে এটা পাবো মৃদু অম্লীয়। এবং এরপরে আসছে যে 7 এই ঘরটা, এটা হচ্ছে নিরপেক্ষ। এটা নিরপেক্ষ, এই মান বিশিষ্ট যে কোনো দ্রবণ, এটা অম্লীয় হবে না, এটা ক্ষারকীয় হবে না, এটা অম্লীয় ক্ষারকীয় কোনোটা হবে না, সম্পূর্ণরূপে নিরপেক্ষ। হ্যাঁ, 7 এর উপর থেকে নিয়ে এই 11 পর্যন্ত, 7.1 থেকে শুরু করে তোমরা 11 পর্যন্ত যদি আমরা আগাই, 7. এখানে 1 থেকে যদি শুরু করি এবং 11 পর্যন্ত আসি, তাহলে এটা হবে মৃদু ক্ষারকীয়। মৃদু ক্ষারকীয় দ্রবণ এখানে। আর যদি 11 থেকে শুরু করে 11.1 থেকে শুরু করে 14 পর্যন্ত আমরা আগাই, তাহলে এই অংশটা হচ্ছে তীব্র ক্ষারকীয়। তীব্র ক্ষারকীয়। এভাবে এই স্কেলটাকে পরিমাপ করা হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে বিভিন্ন মান। আরেকবার বলি যে পিএইচ স্কেলের মধ্যে মোট 14টি ঘর দেখা যাচ্ছে। 14টি ঘরের মধ্যে 0 থেকে লেস দেন 3 এই ঘরটা হবে তীব্র অম্লীয় ঘর, এবং তীব্র অম্লীয় যতগুলো দ্রবণ থাকবে তাদের পিএইচ এর মধ্যে থাকবে। আবার 3 থেকে শুরু করে লেস দেন 7 পর্যন্ত যদি আমি থাকি, তাহলে এটা হচ্ছে মৃদু অম্লীয়। তারপর 7 হচ্ছে নিরপেক্ষ। 7.1 থেকে শুরু করে 11 পর্যন্ত এটা মৃদু ক্ষারকীয়, এবং 11.1 থেকে শুরু করে যদি 14 পর্যন্ত যাওয়া যায়, তাহলে এটা তীব্র ক্ষারকীয় দ্রবণের পরিসর পাওয়া যাবে। তো এটা ছিল জাস্ট একটা থিওরি। এখন আমরা এটার ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে আসবো যে আমরা কিভাবে পিএইচ নির্ণয় করবো, অ্যাসিডের পিএইচ নির্ণয় করবো কিভাবে, তার একটা ম্যাথ দেখাচ্ছে। বইয়ের মধ্যে খুব বেশিটা ম্যাথ নেই, তবে টুকটাক 2-1টা ম্যাথ আমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে শুরু করি। এটা বুঝলাম আমি, বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আবার ছবি সহ দেওয়া আছে। ছবির ব্যাপারে আমি পরে বলছি। যে এখানে যদি একটি প্রশ্ন দেওয়া হয় যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এর দ্রবণের ঘনমাত্রা
3 × 10⁻⁴ মোলার, কারণ ঘনমাত্রাকে মোলার দ্বারা প্রকাশ করা হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা যদি 3 × 10⁻⁴ মোলার হয়, তবে এর পিএইচ কত, P⁻H এভাবে লিখবা, পাশাপাশি যাতে না থাকে, এইচ কত বা পিএইচ নির্ণয় করো। খুবই সোজা অঙ্কগুলোতে তেমন বিশেষ কিছু করার থাকে না, তোমার মুখে মুখে বা ক্যালকুলেটারে একটা করে ফেলতে পারো, কিন্তু পরীক্ষাতে তো লিখতে হবে, তাই লিখি। তো প্রথমে যে অ্যাসিডটা দেওয়া থাকবে, দেওয়া আছে দিয়ে কাজ শুরু করবা, দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে দেওয়া আছে। তো HCl কে যদি বিশ্লেষণ করি তাহলে এখানে পাওয়া যাবে H+ আর Cl-। আমার এই জিনিসটাই দরকার যে এখানে কয়টা প্রোটন বা H+ দেখা যাচ্ছে, এর উপর ভিত্তি করে আমরা ঘনমাত্রা লিখতে পারবো। তো এখানে যদি একটাই হাইড্রোজেন আয়ন আছে তাহলে আমরা বলতে পারবো যে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এই H+, তাহলে এখানে H+ হচ্ছে 3 × 10⁻⁴ এত মোলার। যে কোনো অ্যাসিডের ঘনমাত্রা আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একই জিনিস। আবারও বলছি, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই না, যে অ্যাসিডের ঘনমাত্রা এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একই জিনিস। তাহলে HCl এর দ্রবণের মধ্যে আমরা ঘনমাত্রা এত পাচ্ছিলাম, একটি হাইড্রোজেন আয়ন, এই জন্য আমরা এখানে এই ঘনমাত্রাকে অ্যাসিডের ঘনমাত্রা সমতুল্য বলতে পারি। এবং যদি 2টি বা 3টি হাইড্রোজেন হতো তাহলে এই সংখ্যাকে 2 বা 3 দ্বারা গুণ করতাম। এর পরের মেথডে আমরা আসবো। তাহলে অতএব পিএইচ এর সূত্র হচ্ছে, আমরা জানি পিএইচ -log H+, জাস্ট মান বসা দিলে কাজ শেষ। -log 3, থার্ড ব্র্যাকেট হবে এখানে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করার পদ্ধতি, এই জন্য থার্ড ব্র্যাকেটে দিতে হবে 3 × 10⁻⁴ এত। তাহলে হিসাব করলে দেখা যাবে মানটা আসছে 3.522। আমি আগে হিসাব করে রেখেছি, এর কোনো একক নেই, তোমরা ক্যালকুলেশন করবে নিজেই। তো 3.522 এটা হচ্ছে পিএইচ। তাহলে বলা যেতে পারে এখন এটা কেমন অ্যাসিড হবে। একটু আগে আমরা বললাম যে 3 থেকে যদি বেশি হয় তাহলে তো মৃদু অ্যাসিড হয়ে যাবে। তো এই ঘনমাত্রার অ্যাসিডটা হবে মৃদু অ্যাসিড। এখন যদি আমরা একটু ভিন্ন অ্যাসিডের মধ্যে যাই, যেমন সালফিউরিক অ্যাসিড, যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, প্রশ্ন আমি বুঝলাম, আশা করি তোমরা দেখেছো, এটা তেমন ডিফিকাল্ট কিছু না, সাথে সাথে একবার করলে এমনি হয়ে যাবে। তো এবার নতুন ম্যাথ, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা H2SO4 এর ঘনমাত্রা 5 × 10⁻⁻² হলে এর পিএইচ কত, এই ধরনের অঙ্ক দেওয়া আছে। তো অঙ্কতে অবশ্যই যেই অ্যাসিডটা দেওয়া থাকবে অবশ্যই তাকে প্রথমে ভাঙবা, বিশ্লেষণ করবো এবং ওর মধ্যে কয়টা প্রোটন আছে এটা দেখবা। তাহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি কাজ শুরু করি, H2SO4, একে যদি ভাঙা হয় এখানে 2টা হাইড্রোজেন আয়ন থাকবে এবং একটা সালফেট আয়ন দেখা যাচ্ছে। এই যে হাইড্রোজেন আয়ন দেখা যাচ্ছে এই 2টা, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা যা ছিল তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে অ্যাসিডের ঘনমাত্রা এত দেওয়া ছিল, যেহেতু একটা ডাইপোটিক অ্যাসিড বলা হয়। মোনোপোটিক অ্যাসিড মানে একটা হাইড্রোজেন আয়ন, ডাইপোটিক অ্যাসিড মানে 2টা হাইড্রোজেন আয়ন, 3টা থাকলে সেটাকে ট্রাইপোটিক অ্যাসিড বলা হয়। যাই হোক, নামটা বেশি ইম্পর্টেন্ট না, নিয়মটা ইম্পর্টেন্ট, যে যতগুলো হাইড্রোজেন আয়ন থাকবে এই H+ ব্র্যাকেট দিয়ে লেখার সময় আমরা সেই মানটাকে গুণ করে দেবো। তাহলে 5 × 10⁻⁻²। তো যেটা থাকবে ওই মানটাকে আমি ডাইরেক্ট ইউজ করবো এখন। তাহলে পিএইচ আমরা জানি পিএইচ এর সমীকরণ হচ্ছে PH -log H+। তো এখানে এই পূর্ণাঙ্গ মানটা বসবে, -log এর H+ এর মান হচ্ছে 2 × 5 × 10⁻²। ক্যালকুলেশন করলে, আমি আগে করে রেখেছি, ক্যালকুলেশন করলে তোমরা পাবা 1। তাহলে এভাবে আমরা পিএইচ মান নির্ণয় করতে পারবো। হ্যাঁ, এখন পিএইচ স্কেলে এর মধ্যে কালারও দেওয়া থাকবে, পিএইচ এর মধ্যে বিভিন্ন মানের জন্য বিভিন্ন কালার দেওয়া থাকবে। তো প্রশ্ন করতে পারে যে এটি পিএইচ স্কেলের বর্ণ কি হবে। এটি একটি তীব্র অ্যাসিড, কারণ পিএইচ এর মান 1 পাওয়া হচ্ছে। তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে বর্ণ দেখা আছে, বিভিন্ন বর্ণ দেওয়া আছে। তো যদি বর্ণ 1 হয় তাহলে আমরা পিএইচ স্কেলে দেখতে পাচ্ছি যে লাল বর্ণ দেখা যাচ্ছে। পিএইচ এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন বর্ণ দেখা যায় এবং এই বর্ণগুলো দেখে আমরা কিন্তু অ্যাসিডের তীব্রতা বা ক্ষারকের তীব্রতা এগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যেহেতু 1 পাওয়া যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এখানে গাঢ় লাল রং পাওয়া যাবে পিএইচ স্কেলে। তো এভাবে ম্যাথ থাকলো। এখন এরপরে কিছু পড়া আছে, যেমন ইউনিভার্সাল ইন্ডিকেটর কি, নির্দেশক কি। নির্দেশকের ব্যাপারে তোমরা আগে পড়েছিলা যে নির্দেশক হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ যারা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণ অ্যাসিড না ক্ষার তা নির্দেশ করতে পারে। এমন পদার্থ হচ্ছে তোমার মনে হলো লিটমাস পেপার। লিটমাস অ্যাসিডের দ্রবণে, ক্ষারের দ্রবণে কেমন আচরণ করে, লাল লিটমাস কেমন আচরণ করে, এগুলো ব্যাপারে আমরা পড়েছি। তবে এখন নতুন পড়া হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর আসলে একটা নির্দেশক না, অনেকগুলো নির্দেশকের সমন্বয়। এরা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, পিএইচ স্কেলের মাধ্যমে এরা দেখাতে পারবে যে কোনো দ্রবণ অম্লীয় নাকি ক্ষারকীয়।
ঠিক আছে? তো বইয়ের মধ্যে ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যাপারে বলা আছে, ছবিও দেওয়া আছে, দেখে নিবা। ক নম্বরের প্রশ্ন আকারে আসতে পারে ইউনিভার্সাল ইন্ডিকেটর কি, এটা কি কাজ করে। এরপরে প্রশ্ন হচ্ছে পিএইচ এর গুরুত্ব। পিএইচ এর গুরুত্ব কি? পিএইচ এর মান আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করো যে গতদিন আমরা অ্যাসিড বৃষ্টি পড়েছিলাম, বৃষ্টির পানির পিএইচ এর মান আমি বলেছিলাম 5.6 এর নিচে আসলে তা অ্যাসিড বৃষ্টি হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে এই পিএইচ এর মানের মাধ্যমে আমরা অ্যাসিড বৃষ্টি হয়েছে কিনা তা দেখতে পারবো, তা নির্ধারণ করতে পারবো। এছাড়াও বইয়ে কতগুলো মান দেওয়া আছে, যেমন পাকস্থলীর পিএইচ এর মান হচ্ছে 1। এই কথার অর্থ হচ্ছে পাকস্থলীর মধ্যে তীব্র অ্যাসিড আছে। কোন অ্যাসিড তুমি এটা ভালোভাবে জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে পাকস্থলীর মধ্যে। তো তীব্র অ্যাসিড থাকার কারণে আমাদের হজমে এবং বিভিন্ন পরিপাক ক্রিয়ার মধ্যে এটা কাজে লাগে। মানুষের ত্বকের পিএইচ দেওয়া আছে, তারপর মাটির পিএইচ দেওয়া আছে বইয়ের মধ্যে। এই ধরনের যে বিভিন্ন মান দেখা যাচ্ছে, এই মানগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবা এবং বর্ণনা ভিত্তিক প্রশ্নের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ মান। এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, যেমন কথা মানুষের ত্বকের পিএইচ এর মান এখানে দেওয়া আছে 4.8 থেকে 5.5। তো 4.8 থেকে 5.5 এই মানটা যে দেওয়া আছে, যদি ত্বকের পিএইচ এর তুলনায় বেশি অথবা কম হয়, তাহলে অবশ্যই তা ত্বকটি বলা যাবে যে রোগগ্রস্ত, সুস্থ ত্বক না। ঠিক আছে? অনেকের ত্বক দেখবে খসখসে, আমার নিজেরই ত্বক খসখসে একটু। তো এখানে যে এই ত্বকে অবশ্যই পিএইচ এর মানের কোনো একটা গন্ডগোল আছে, আমাকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে, অথবা দেখা যাবে যে বিভিন্ন প্রসাধনী আছে এমন কিছু ব্যবহার করতে হবে। তো ত্বকের পিএইচ দেখাচ্ছে। আবার মাটির পিএইচ, মাটিতে আমরা জানি যে তোমার ফসল উৎপাদনের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাদ দিয়ে থাকি। যদি মাটির পিএইচ এর মান 3-এর কমে যায় অথবা 10-এর বেশি হয়, যদি মাটির পিএইচ এর মান 3 থেকে কমে যায় এবং 10-এর বেশি হয়, তাহলে দেখা যাবে যে ওই মাটি ফসল উৎপাদনের যোগ্য হবে না। তো তাই মাটির পিএইচ খুবই গুরুত্বপূর্ণ। এবং মাটির পিএইচ কমছে না বাড়ছে, কমলে অম্লীয়, বাড়লে ক্ষারকীয়। তো কমছে না বাড়ছে, তার উপর ভিত্তি করে আমরা সেখানে বিভিন্ন সার প্রয়োগ করি। যেমন যদি মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, পিএইচ মান কমে আসে, তখন মাটিতে চুন দেওয়া হয়, ক্যালসিয়াম অক্সাইড। আবার যদি ক্ষারকত্ব বৃদ্ধি পায়, তখন অ্যামোনিয়াম সালফেট দেওয়া হচ্ছে। তো এভাবেই আমরা পিএইচ নির্ণয় করি যে অম্লীয় বা ক্ষারীয় কেমন মাটি আছে, তার উপর ভিত্তি করে আমরা ফসল উৎপাদন করি। তো এই মানগুলো মোটামুটি মুখস্থ, কিন্তু বোর্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো বোর্ডে অনেকবার আসছে। এবং এই ধরনের মুখস্থ কোশ্চেন কিন্তু দেওয়াই হয় যাতে স্টুডেন্টদের হেল্প হয়। কারণ সব কোশ্চেন যদি ক্রিটিক্যাল দিয়ে দেয়, তাহলে কিন্তু স্টুডেন্টের জন্য খুবই মানে টাইম মেনটেন করা কষ্ট হবে। এই ধরনের এটা মুখস্থ প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে রেগুলার আসে। তো পিএইচ এর গুরুত্ব, ইউনিভার্সাল ইন্ডিকেটর যা আছে, একটু ভালোভাবে পড়বা, মুখস্থ করবা। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী লেকচারে অবশিষ্ট পড়া নিয়ে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।